মধ্যবিত্ত পরিবারের অতি সাধারণ একটা ছেলে গোবর্ধন। সে তার পরিবারকে নিয়ে এক বাড়িতে থাকে। একদিন তাদের এই বাড়িতে থাকতে আসে ইন্দু নামের এক মেয়ে, যার পরিবার আবার বেশ ধনী লোক। প্রথম দেখাতেই গোবর্ধন তাকে পছন্দ করে ফেলে, আর ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। তবে এত ধনী লোকের ঘরের মেয়ে কেন গোবর্ধনের বাড়িতে ভাড়া থাকতে এলো? সে কি সত্যি গোবর্ধনকে ভালোবাসে, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো উদ্দেশ্য? এই সব আমরা জানতে পারবো গল্পের সাথে, যার নাম দ্য ফ্যামিলি স্টার। গল্পের শুরুতে আমরা একটি বিয়েবাড়ির দৃশ্য দেখতে পাই, আর সেখানে আমরা গল্পের নায়িকা ইন্দুকে দেখতে পাই। সে একটা কোণে মন খারাপ করে বসেছিল। তাকে এভাবে মন খারাপ করে বসে থাকতে দেখে একজন মহিলা বলে ওঠে, তার কি কোনো পরীক্ষা আছে, সেজন্য এত মন খারাপ করে চুপচাপ বসে আছে? তখন ইন্দু বলে, পরীক্ষা শেষ হয়ে গেছে, আর আমি পরীক্ষায় ফেল করছি। আর কথা শুনে আর একজন মহিলা বলে, পরীক্ষাতে ফেল করায় এত মন খারাপ করার কি আছে? আবার চেষ্টা করবে, তখন নিশ্চয়ই তুমি পাশ করে যাবে। তখন ইন্দু বলে, এই পরীক্ষায় জীবনে একবারই অংশগ্রহণ করা যায়, আর আমি সেটাতেই ফেল করছি। তখন একজন জিজ্ঞাসা করে, তাই নাকি? তো তোমার কি সাবজেক্ট ছিল? উত্তরে ইন্দু বলে, এই সাবজেক্টে এত বেশি এক্সাইটমেন্ট আছে যা দুনিয়ার অন্য কোনো সাবজেক্ট নেই। আর এখানে আমরা বুঝতে পারি ইন্দু তার জীবনের ভালোবাসার কথা বলছে। এরপরে দৃশ্য পরিবর্তন হয়, আর আমাদেরকে অতীতে নিয়ে যাওয়া হয়। আর এখানে আমরা আমাদের এই গল্পের নায়ক গোবর্ধনকে দেখতে পাই। গোবর্ধন একটা বস্তা কাঁধে নিয়ে রেশন নেওয়ার জন্য ছুটছে। তো তাকে এমনভাবে ছুটে আসতে দেখে আশেপাশে অনেকেই দৌড় শুরু করে, যাতে করে তারা গোবর্ধনের আগে পৌঁছাতে পারে। কেননা গোবর্ধন এত বেশি রেশন নেয় যে পরবর্তীতে তারা ঠিক মতন রেশন পায় না। যাই হোক, এরপর দেখা যায় গোবর্ধন ছুটতে ছুটতে যে লাইনে দাঁড়ায় এবং একজনের কাছে জানতে চায়, রেশন দেওয়া বাকি আছে তো? রেশন এখনো শেষ হয়ে যায়নি তো? তখন লোকটি জানায়, আরে বাবা, রেশন দেওয়া তো এইমাত্র শুরু করছে। তো দেখা যায় সেই রেশন নেওয়ার লাইনে অনেক মেয়েরাও দাঁড়িয়েছিল, যারা বিভিন্নভাবে গোবর্ধনের সাথে ফ্লার্ট করার চেষ্টা করতে থাকে। কিন্তু গোবর্ধন তাদের একদমই পাত্তা দিচ্ছিল না। এরপর যখনই তার রেশন নেওয়ার সিরিয়াল আসে, তখনই গোবর্ধন অনেকগুলো আধার কার্ড বের করে, আর এগুলো দেখে সেই দোকানদার অবাক হয়ে যায় আর বলে, মহল্লার সব পেঁয়াজ একাই নিতে চায় নাকি? সে এগুলো নিয়ে কি ব্যবসা করবে? এই কথা শুনে গোবর্ধন রেগে যায় আর বলে, সে কি জানে তার পরিবারে কতজন সদস্য আছে, আর এক সপ্তাহে তাদের কত খাবার প্রয়োজন হয়? যাই হোক, এরপরে বাজার নিয়ে গোবর্ধন তার বাড়িতে ফিরে আসে। তখন সে দেখতে পায় তার ভাইয়ের ছেলেমেয়েদের জন্য সকালের নাস্তা বানাচ্ছে। তখন সে দেখে তার ভাবি অনেকখানি বাটার দিয়ে দোসা বানাচ্ছে। তাই সে তার ভাবিকে বলে, সে এত বেশি বাটার দিয়ে কেন দোসা বানাচ্ছে। এরপর সে তার ভাবিকে বলে, সে তাকে দেখিয়ে দিচ্ছে যে কিভাবে দোসা বানাতে হয়। এই কথা শুনে বাচ্চারা একদম রাজি হয় না তার হাতে দোসা খাওয়ার জন্য, কিন্তু গোবর্ধন সেদিকে কোনো গুরুত্ব দেয় না আর নিজেই দোসা বানাতে শুরু করে। আমরা দেখি গোবর্ধন এত বেশি পাতলা করে দোসা বানায়, দোসা ফু দিলে উড়ানো যাবে। অন্যদিকে আমরা দেখি গোবর্ধনের বড় ভাবি তার ছেলেকে বকাবকি করছে, কারণ সে স্কুলের জন্য নতুন জুতো চাচ্ছে। এসব কথাবার্তা শুনে গোবর্ধন সেখানে চলে আসে আর ভাবিকে থামায়। বাচ্চাকে বলে সে যেন কোনো চিন্তা না করে, সে রাতে বাড়ি ফেরার সময় নতুন জুতো কিনে আনবে। এ কথা শুনে বাচ্চাটিও খুশি হয়ে যায়। তখন গোবর্ধন তার ভাবিকে জিজ্ঞাসা করে, ভাইয়া কখন এসেছে? উত্তরে তার ভাবি বলে, জানি না, এখন এসেছে, আমি যতক্ষণ জেগেছিলাম ততক্ষণ তো আসেনি, তাই বলতে পারবো না। গোবর্ধন তখন তার ভাবিকে বলে যে সব ঠিক হয়ে যাবে, তুমি এত বেশি চিন্তা করো না, আসলে খারাপ অভ্যাস তো এত সহজে যায় না, তাই একটু সময় তো লাগবেই। এর উত্তরে তার ভাবি আর কিছুই বলে না, আর ছেলেকে নিয়ে ওখান থেকে চলে যায়। আসলে তার বড় ভাই মাদকাসক্ত ছিল, তার বউ ছেলেমেয়ের কোনো খোঁজ রাখতো না। এজন্য তার বউ ও তার
প্রতি রাগান্বিত ছিল। যাই হোক, পরবর্তীতে আমরা গোবর্ধনকে দেখি সে বাড়ির বাচ্চাদেরকে স্কুলে বাসে উঠিয়ে দিতে আসে। তো সেখান থেকে ফেরার পথে এক প্রতিবেশী মহিলার সাথে তার দেখা হয়। সে তার ভাইকে মাতাল বলে উল্টোপাল্টা মন্তব্য করতে থাকে। তখন গোবর্ধন অনেক রেগে যায় আর তার উচিত জবাব দিয়ে তার মুখ বন্ধ করে দেয়। তারপর গোবর্ধন দ্রুত রেডি হয়ে নেয় তার অফিসে যাওয়ার জন্য। সেই সময় তার আর এক ভাই তার কাছে আসে। সে তার নতুন ব্যবসার জন্য গোবর্ধনের কাছে কিছু টাকা ধার চায়। গোবর্ধন তখন বলে এখন তো নেই, তবে 2 দিনের মধ্যে টাকা ম্যানেজ করে দিব। এরপর অফিসে যাওয়ার সময় তার দাদি তাকে বলে, তুই বিয়ে কবে করবি? তুইও তো বিয়ে শাদী করে একটা সংসার বানাতে পারিস, কতদিন আর এভাবে একা একা থাকবি? সে তার দাদিকে বলে তার ভাইয়েরা আগে সেটেল হোক, তারপরে দেখা যাবে। সে আরও বলে সে আসলে বিয়ে করতে ভয় পায়, কারণ সে যাকে বিয়ে করবে সেই মেয়ে যদি কোনো কারণে ভালো না হয় আর সে যদি তাদের পরিবারের এসে তাদের পরিবারের মধ্যে ভাঙন সৃষ্টি করে তখন কি হবে? তাছাড়া তার ভাইয়ের ছেলেমেয়েরা তো তারই ছেলে মেয়ে, তাই বিয়ে করার এখন সে কোনো প্রয়োজন মনে করছে না। এরপরে সে অফিসের দিকে রওনা হয়। অফিসে যাওয়ার সময় বাইকের পেট্রোল বাঁচানোর জন্য সে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে, যেমন কখনো পায়ের সাহায্যে মোটরসাইকেল চালায়, আবার কখনো কখনো চলমান গাড়ি ধরে সেই গতিতে বাইক চালায়। এরপরে সে মাত্র 23 টাকার পেট্রোল বাইকে ভরে নেয়। তো অফিসে পৌঁছানোর পর গোবর্ধন একটি মিটিংয়ে যায় আর তার প্রজেক্টটি শো করে। তার ল্যাপটপটি প্রজেক্টরের সাথে কানেক্ট করার জন্য তার বসকে বলে যে সে যাতে ল্যাপটপের তারটি টেনে ধরে থাকে, কেননা তার ল্যাপটপে কিছু সমস্যা আছে। তো তার এই অবস্থা দেখে সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে, কিন্তু গোবর্ধন সেদিকে কোনো নজর দেয় না আর নিজের মতনই এই প্রজেক্টটি প্রেজেন্ট করতে থাকে। আর প্রজেক্টটি ছিল মধ্যবিত্ত পরিবারের জন্য, আর এটা ছিল 600 স্কোয়ার ফিটের ভিতরে 3টি বেডরুম ডিজাইন করা একটি ফ্ল্যাট। যেহেতু সে একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে, তাই সেটি মধ্যবিত্ত পরিবারের প্রয়োজনীয়তা সম্পর্কে খুব ভালোভাবেই জানে। সে ডিজাইনটি এমনভাবে করছিল, সে তার এই পুরো প্রজেক্টটি মিটিংয়ে এর সকলকে বোঝানোর পর তারা সহ গোবর্ধনের বসও খুব খুশি হয়ে যায়। আর তার বস তখন গোবর্ধনের খুব প্রশংসা করে এবং তাকে বলে সে এর বিনিময়ে তার কাছে কি চায়। তখন গোবর্ধন তার নিজের জন্য কিছু চায় না, উল্টো সে তার ভাইয়ের ব্যবসার জন্য তার কাছে ব্যাংকের গ্যারান্টি সাইন চায়। এতে করে তার বস খুবই অবাক হয়, কেননা সে ভাবছিল গোবর্ধন হয়তো তার নিজের জন্যই কিছু চাইবে, কিন্তু সে তার পরিবারের জন্য কতটা ডেডিকেটেড। এরপরে গোবর্ধনের কাছে তার অফিসের একটি মেয়ে আসে। সে তাকে গত 3 বছর ধরে প্রপোজ করে যাচ্ছিল, কিন্তু গোবর্ধন তাকে বারবারই রিজেক্ট করত, কেননা মেয়েটা তাকে কিছু শর্ত দিয়েছিল। আমরা বলতে পারি এই মেয়েটা গোবর্ধনকে তার পরিবার থেকে আলাদা করতে চেয়েছিল। কারণ হিসাবে সে বলে প্রত্যেকটি মেয়েই চায় তার জীবনসঙ্গীর প্রথম প্রায়োরিটি হবে, কিন্তু গোবর্ধনের প্রায়োরিটি কেবলই তার পরিবার, তার ভাইয়ের সংসার, তার ভাইয়ের ছেলে মেয়ে। এই কারণে তাকে অ্যাকসেপ্ট করেনি। এরপরে রাতের বেলা গোবর্ধন অফিস থেকে ফেরার পথে সে যখন তার বড় ভাইকে আনতে যায় তখন দেখা যায় সে একটা বারে বসে মদ খাচ্ছিল। তখন সে তার ভাইকে নিতে গেলে তার ভাই কোনোভাবেই তার সাথে যায় না, উল্টো সে একটা অটোতে চড়ে বসে। আর দেখা যায় গোবর্ধনও তার ভাইয়ের সাথে কথা বলে না। এটা দেখে বোঝা যায় তার ভাইয়ের সাথে তার সম্পর্ক তেমন একটা ভালো না। যে ভাই এত ভালোবাসে তার সাথে সম্পর্ক কেন খারাপ, এর কারণটা আমরা পরবর্তীতে জানতে পারবো। কাহিনী আবারও বর্তমানে ফিরে আসে, সেখানে সবাই গোবর্ধন এই স্বভাব শুনে বেশি অবাক হয়। তারা বলে তার স্বভাব তো একেবারেই পুরুষদের মতন না। তখন এই কথার প্রতিবাদ করে আর বলে চুপ থাকা মানেই দুর্বলতা না। এতে করে আমরা বুঝতে পারি সে এখনও গোবর্ধনকেই ভালোবাসে। কিন্তু এরপর আবার বলা শুরু করে, আর এখান থেকে আমরা গোবর্ধনের আরেকটি রূপ দেখি। আর চাচাকে ধমকাধমকি করছিল, কেননা তারা গোবর্ধনের চাচার জমি চাইছিল, কিন্তু তার চাচা সে জমি দিতে রাজি না। এই সমস্যা সমাধান করতেই তিনি গোবর্ধনকে ডেকে আনে। প্রথমে গোবর্ধন শান্তভাবে কথা বলে আর তাদেরকে বোঝানোর চেষ্টা করে,
কিন্তু এতে এতে করে সে গুন্ডাগুলোর লিডার তাকে পাত্তা দেয় না। তখন সে তার শান্ত স্বভাব ছেড়ে আর এক রূপ চলে আসে। সে এবার একটা লোহার বড় রড ভেঙে ফেলে। তারপর খুব স্টাইলের সাথে তার পরিকল্পনাতেই সব জিনিস যেখানে রাখতে চায় সেখানে রাখে। তারপর সে সেখানে দেয়াল ভেঙে ফেলে। এই বলে এখানে তো দরজা হবে। সে যখন এই সব করছিল তখন তাদের মধ্যে কয়েকজন এসে বাধা দিতে চলে আসে। তখন তাদেরকে সে তার মাথা ফাটিয়ে দেয়। এই সব দেখে সেই গুন্ডাদের লিডার তো অনেক বেশি হতভম্ব হয়ে যায়। তাই সেখানে আর কিছু বলতে পারে না আর দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। তারপর তার চাচা তাকে কিছু টাকা দেয়, কারণ তার জন্যই তো সে তার এই জমিটা হাতে পেয়েছে আর এই গুন্ডাদের হাত থেকেও বেঁচেছে। যাই হোক, তো সেখান থেকে গোবর্ধন সোজা তার বাড়িতে চলে আসে। বাড়ি এসে দেখা যায় সে নিজের মতন সময় কাটাতে ছাদে যাচ্ছিল। সেখানে চিলকটা রয়েছে। তখন তার দাদি তাকে বাধা দেয় আর জানায় আসলে গোবর্ধনের এই ছাদের ঘরের একজন ভাড়াটিয়া উঠছে আজ, আর সেটা আজ সকালেই। এই কথা শুনে গোবর্ধন খুবই রেগে যায় আর বলে তুমি তো ভালো করেই জানো আমি ওখানে একটু নিজের মতন করে সময় কাটাই, আর কোনো কিছু না বলে সেখানে একজনকে ভাড়া দিয়ে দিলে সে আর এক মুহূর্ত দেরি না করে সোজা চলে যায় সে ভাড়াটিয়াকে বের করে দেওয়ার জন্য। আর সেখানে গিয়ে সে দেখতে পায় এই ভাড়াটিয়া কেউ না, এটা আমাদের ইন্দু। নায়িকাকে প্রথম দেখাতে গোবর্ধন একদম ফিদা হয়ে যায়। তার সৌন্দর্য দেখে তার তো চোখ সরে না। ইন্দু তখন গোবর্ধনের প্রশংসা করে আর বলে আর তার পরিবার সব সময় তার কথা বলতে থাকে আর সে তার সম্পর্কে সব কিছু শুনেছে, যে সে তার পরিবারের জন্য কত কিছু করে। নিজের ভাবার আগে সে তার পরিবারের কথা ভাবে। কিন্তু তখন গোবর্ধনের পরিবারের অনেক প্রশংসা করে। তো এত প্রশংসা শুনে তো আরও বেশি খুশি হয়ে যায়। তবে সে বুঝতে পারে না এই মেয়ে তার সম্পর্কে এত কিছু কী করে জানলো। তখন সে তাকে জিজ্ঞাসা করায় ইন্দু জানায় সে যার কাছ থেকে এই ঘরের খবর পেয়েছে সেই তাকে তার ব্যাপারে সব কিছু জানিয়েছে। এরপর গোবর্ধন চলে যায় তার বন্ধুর সাথে দেখা করতে আর সেখানে গিয়ে সে জানতে পারে ইন্দুকে গোবর্ধনের বাড়িতে থাকার ব্যবস্থা সেই করে দিয়েছে। এরপর দৃশ্য চলে যায় ফ্ল্যাশব্যাকে, যেখানে ইন্দু এসে গোবর্ধনের বন্ধুর কাছে তাদের কলোনিতে একটি রুমের ব্যবস্থা করার কথা বলছিল। তখন তার বন্ধু বলে গোবর্ধনের রুম খালি আছে, কিন্তু তোমার হয়তো তাদের বড় পরিবারের জন্য একটু সমস্যা হতে পারে। তখন ইন্দু বলে যে কোনো একটি রুম হলেই চলবে, তার কোনো সমস্যা হবে না, সে মানিয়ে নিবে, তার শুধু একটু থাকার জায়গা লাগবে। এরপর গোবর্ধনের বন্ধু তাকে বলে যে তার ধারণা এই মেয়েটা গোবর্ধনের জন্যই এখানে এসেছে। এর পরের দৃশ্যে গোবর্ধন বাড়িতে, যেখানে সব বাচ্চারা বিরিয়ানি খাওয়ার জন্য কান্নাকাটি করছিল। তখন গোবর্ধন বাচ্চাদের কান্নাকাটি করার কারণ জিজ্ঞাসা করলে দাদি জানায় আসলে উপরের ভাড়াটিয়া বিরিয়ানি অর্ডার করেছে, যা থেকে বাচ্চারা এখন সেই বিরিয়ানি খাওয়ার জন্য কান্না করছে। তখন গোবর্ধন বলে এটা কেমন কথা, তোমাদের না সেই দিন বিরিয়ানি খাওয়ালাম, এখন আর বিরিয়ানি খাওয়া যাবে না, আবারও পরে খাওয়াবো। এর মধ্যে দেখা যায় সেখানে আর একজন খাবার ডেলিভারি লোক আসে। সে এবার আইসক্রিম নিয়ে এসেছিল, যেটাও ইন্দু অর্ডার করেছিল। এটা দেখে বাচ্চারা আবারও কান্না শুরু করে দেয়। তখন গোবর্ধন তাদেরকে কোনো মতে থামায়। পরের দিন ইন্দু যখন আবারও খাবার অর্ডার করে তখন গোবর্ধন না পেয়ে ইন্দুর কাছে যায় আর বলে যা ইচ্ছা করে তা বাইরে গিয়ে খেয়ে আসে অথবা নিজে রান্না করে খায়, কেননা বাড়িতে বারবার খাবার অর্ডার করলে সেটা বাচ্চারা দেখে আর তারাও সেই সময় খাওয়ার জন্য কান্নাকাটি করে। উত্তর ইন্দু বলে আচ্ছা, এরপর থেকে আমি বাচ্চাদের জন্য অর্ডার করব। এই কথা শুনে গোবর্ধন রেগে দেয় আর বলে তোমার কি মনে হয় আমরা এই খাবার অ্যাফোর্ড করতে পারবো না? আমরা সব সময় এসব খাবার খাই না, আমরা তো শুধু হেলদি লাইফস্টাইল মেনে চলার চেষ্টা করি, তাই ইচ্ছা করে এসব খাবার অ্যাভয়েড করি। ইন্দু তখন জানায় আসলে সে তো নতুন এসেছে তাই এভাবে খাবার অর্ডার করেছে, সব কিছু এখনও ঠিকঠাক হয়নি সেই জন্য। এরপর সে গোবর্ধনের কাছে তার আয়রন চায়, কেননা তার কলেজে যেতে হবে
ইন্দু আসলে কাপড় আয়রন করতে পারে না, তাই গোবর্ধন নিজেই তার কাপড় আয়রন করে দেয়। আর এটা দেখে তো ইন্দু আরও বেশি খুশি হয়ে যায়। এরপরে চলে যায় তার অফিসে। তার বন্ধু ফোন করে জানায় তার ভাই মদের জন্য দোকানদারের সাথে ঝামেলা করছে। তখন তাকে বলে সে যা চায় তাকে তা দিয়ে দিতে। দোকানদার তখন তার ভাইয়ের সম্পর্কে উল্টোপাল্টা কথা বলতে থাকে। এতে সে খুবই রেগে যায় আর তাকে হুমকি দিয়ে বসে। এরপর সে তার বসের সাথে একটা মিটিং অ্যাটেন্ড করতে যায় একটি মলে। সেখানে সে তার পরিবারকে দেখে অবাক হয়। সে এরপর দেখে তারা ইন্দুর সাথে সেখানে গিয়েছে আর সবাই মিলে খাওয়া দাওয়া করছে আর অনেক মজা করছে। তখন সে তার দাদিকে ফোন দেয়, কিন্তু সেটা একবারে রিসিভ করে না, উল্টো তার কল কেটে দেয়। এই সব কিছু দেখে শুনে তো গোবর্ধনের রাগে ফুলতে থাকে। এই জন্য আজ সে দ্রুত তার অফিসের কাজ মিটিয়ে বাড়ি ফিরে আসে আর তার বাড়ির লোকজনের জন্য অপেক্ষা করতে থাকে। তার বাড়ির লোকজনেরা যখন বাড়িতে ফিরে আসে তখন আজ এত তাড়াতাড়ি গোবর্ধনকে বাড়িতে দেখে অবাক হয়, কিন্তু তারা গোবর্ধনের ভয়ে একটু চুপচাপ হয়ে বাড়িতে ঢোকে। তখন ইন্দু এসে জানায় সে আসলে জোর করে তাদেরকে সাথে নিয়ে গিয়েছিল। তখন তাকে কিছু বলে না, কিন্তু বাড়িতে ঢুকে সে বাকি সবাইকে বকতে থাকে আর বলতে থাকে তারা কিভাবে একজন অপরিচিত মানুষের সাথে বাইরে ঘুরতে গিয়েছে। তখন আরও অনেক খারাপ কথা বলতে থাকে ইন্দুর ব্যাপারে। তখনই দেখা যায় ইন্দু এসে পেছনে দাঁড়িয়ে এসব শুনে ফেলে। যখন গোবর্ধন সেটা বুঝতে পারে ততক্ষণ ইন্দু চলে গেছে সেখান থেকে। সে আসলে কষ্ট পেয়েছিল। অতীতে গোবর্ধন নিজের ভুল বুঝতে পারে আর তাকে সরি বলে, কিন্তু ইন্দু তো এত সহজে তাকে মাফ করে না। গোবর্ধন তখন তাকে মানানোর অনেক চেষ্টা করে। সে তাকে বলে, আমি নিজের জায়গা একদম ঠিক ছিলাম। আমাদের তো বাচ্চাদের এটাই শেখানো উচিত, যাতে তারা অপরিচিতদের সাথে কোথাও না যায়। এজন্যই আমি এত কিছু বলছি, কিন্তু তোমাকে কষ্ট দেওয়ার আমার একদমই ইচ্ছা ছিল না। অবশেষে ইন্দু তাকে মাফ করে দেয়। তাকে তার কলেজে পৌঁছে দিতে বলে। গোবর্ধন বলে কলেজে গেলে তো তাকে আরও 40 কিলোমিটার বেশি চালাতে হবে, তাই সে যদি তাকে 1 লিটার পেট্রোল ভরে দেয় তবেই সে তাকে পৌঁছে দিবে। আরও বলে সে একজন মধ্যবিত্ত পরিবারের মানুষ, তাই একটু হিসাব করেই চলতে হয়। তখন ইন্দু তাকে আর কিছুই বলে না, তার সাথে যেতে রাজি হয়ে যায় আর বলে সে তাকে পেট্রোল ভরে দিবে, তাই এটা নিয়ে চিন্তা করতে হবে না। যাই হোক, এরপরে যখন ইন্দুকে তার কলেজে নামিয়ে দেয়, এরপর থেকেই দেখা যায় তারা অনেক সুন্দর সময় কাটাতে থাকে। তারা এক অপরের বন্ধু হয়ে ওঠে। ইন্দু এখন গোবর্ধনের পরিবারের সাথে মিশে যায়। গোবর্ধন ইন্দুকে অফিসে নিয়ে যায় এবং সবার সাথে পরিচয় করিয়ে দিতে থাকে। তারা একসাথে পরিবারের সাথে দিওয়ালি পালন করে। এভাবে তারা ধীরে ধীরে এক অপরকে ভালোবাসতে শুরু করে। এরপর একদিন তাদের বাড়িতে এক অপরিচিত লোক আসে, জানায় গোবর্ধনের বড় ভাই তার থেকে 8 লাখ টাকা নিয়েছে, এখনো পরিশোধ করছে না। যদি তারা টাকা ফেরত দিতে না পারে তবে যেন তার ভাবি তার কাছে চলে যায়। তো গোবর্ধন এই কথা জানতে পেরে অনেক বেশি রেগে যায়। তাই এরপর সে তার পরিবারের সবাইকে নিয়ে সেই লোকের কাছে যায় আর বাচ্চাদের বলে, আজ তোমাদের আমি জীবনে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিব। যদি তোমার পরিবারের সাথে কেউ খারাপ আচরণ করে তবে তাদের সাথে কি করতে হবে, আজ আমি তোমাদেরকে সেটাই শেখাবো। এরপর সেই গুন্ডার সব লোকজনকে ধরে ধরে অস্থির লেভেলের মার দেয় আর গুন্ডাকে সতর্ক করে বলে, আজকের পর থেকে আমার বাড়ির দিকে নজর দিবি না। যদি তোর নজর তুলে একবার তাকাস এর ফলাফল কিন্তু ভালো হবে না। এটা ছিল মুভির প্রথম পার্ট। আপনাদের সামনে মুভির দ্বিতীয় পার্টটি খুব শিগগিরই নিয়ে আসবো। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমাদের পাশে থাকুন।